আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুনির ফাউন্ডেশনের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আমার শ্রদ্ধেয় সিনিয়র বৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুনির ফাউন্ডেশনের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানে। আজকের এই দিনটা আমাদের জন্য একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন। এটা আমরা যারা মুনির ফাউন্ডেশনের সাথে সরাসরি যুক্ত আছি, শুধু আমাদের জন্যই নয়, বরং গত 5 বছরে আমরা যেসব প্রাণকে স্পর্শ করতে পারছি, যেসব মানুষের জীবনে আমরা একটা ইম্প্যাক্ট নিয়ে আসতে পারছি, যাদের সমস্যার সমাধানে আমরা পরিবারের মতো পাশে দাঁড়াইতে পারছি, যেসব জীবনের কষ্টকে আমরা সামান্যতম হলেও লাঘব করতে পারছি, তাদের সবার জন্যই আমাদের আজকের এই মাইলস্টোনটা গুরুত্বপূর্ণ। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে তিনি আমাদের এই যাত্রাকে এতটুকু পর্যন্ত টেনে নিয়ে আসছেন এবং আমাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। আপনারা জানেন আমাদের আজকের এই প্রোগ্রামটা আরও কিছুদিন আগে আমরা শিডিউল করেছিলাম, 29 জুলাইয়ে আমরা এটা শিডিউল করেছিলাম, কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে আমরা এটা পিছিয়ে দিতে বাধ্য হই এবং ওই পরিস্থিতি আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ বলা হচ্ছে বা বাংলাদেশ 2.0 বলা হচ্ছে, সেই বাংলাদেশ আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এবং আমরা আসলেই আনন্দিত যে আমরা যদিও একটা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমরা সর্বশেষ প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলাম, আমরা তার চাইতে একটা বেটার পরিবেশে আমরা আজকে প্রোগ্রামটা আয়োজন করতে পারছি। তো বক্তব্যের শুরুতে আমি সেই সব ভাইদের এবং বোনদের আত্মার মাগফিরাত কামনা করতেছি যারা স্বাধীনতার জন্য নিজের মূল্যবান জীবনকে কোরবানি দিয়েছেন, এবং সুস্থতা কামনা করতেছি সেই সব ভাইদের যারা এখন পর্যন্ত হাসপাতালগুলোতে কষ্ট করতেছেন তাদের আহত শরীর নিয়ে। আল্লাহ তাদের এই সংগ্রামের উসিলায় তাদের কষ্টকে সহজ করে দিন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা অন্যদের জন্য উপকারী। তো এই সিম্পল কথাটা আসলে অনেক বেশি গভীরতা নিয়ে আনে এবং আমাদের যে যাত্রা, এই যাত্রার জন্য আমাদের একটা চালিকা শক্তি হিসাবে কাজ করে। কারণ মুনির ফাউন্ডেশন যখন শুরু হয় তখন আমাদের যে চেতনা ছিল যে এই কাজ করার মাধ্যমে আমরা মূলত আমাদের পরকালীন মুক্তিটাকে নিশ্চিত করতে চাই। দুনিয়ার কারো কাছে আমরা এই কাজের প্রতিদান আশা করি না, এবং এমনকি যারা আমাদের এই কাজের সরাসরি উপকারভোগী তাদের কাছেও না। আমরা চেষ্টা করেছি আমাদের 5 বছর পদযাত্রায় যারা আমাদের কাজের মাধ্যমে উপকৃত হয়েছেন তাদের পক্ষ থেকে কোনো প্রকার ম্যাটেরিয়ালিস্টিক উপকার এনজয় না করার জন্য। এটা আমাদের এখানে বেশ কিছু বেনিফিশিয়ারি ফ্যামিলি, তারা আমাদেরই ফ্যামিলি, তারা এখানে উপস্থিত আছেন।
আশা করি তারা আমাদের এই কথার সাথে একমত হবেন। তো এই যাত্রার মধ্যে যাত্রাটা সহজ ছিল না। সেই 1 জন 2 জন 3 জন করে আজ আমরা প্রায় 70 জনের মতো ভলান্টিয়ারের ফ্যামিলি। আমাদের প্রত্যেকেরই অবদান আছে এই যাত্রাটাকে সুন্দরভাবে এতটুকু নিয়ে আসার জন্য। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময়টাকে আমাদের ফাউন্ডেশনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 5 বছর পূর্তি রিমার্ক করতেছি, কিন্তু 5 বছরের এই পূর্তিটা যতটুকু লম্বা দেখাচ্ছে, আসলে সামনের যে কাজটা আমাদের পড়ে আছে, এই কাজের যে ভলিউম, এটার তুলনায় আমাদের এই 5 বছর আসলে কিছুই ছিল না। আমাদের আরো বড় কাজ আমাদের সামনে পড়ে আছে। বাংলাদেশ একটা সমস্যা সংকুল দেশ। আমরা তৃতীয় বিশ্বে বাস করি। তৃতীয় বিশ্বে বাস করার একটা সমস্যা হচ্ছে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জেস পড়ে আছে। ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে এদের নাগরিকদের জীবনে সমস্যা কম, কারণ তাদের রাষ্ট্রগুলো এমন একটা সিস্টেম দাঁড় করাই ফেলছে যে সিস্টেমের অধীনে নাগরিকদের আসলে খুব বেশি সমস্যার সলিউশন করার স্কোপ থাকে না বা কাজ করার স্কোপ থাকে না। কিন্তু আমাদের মতো দেশগুলোতে যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের আসলে সরকার যে সমস্যা সমাধানগুলো আমাদেরকে প্রোভাইড করে এগুলো আসলে আমাদের জন্য যথেষ্ট হয় না। আমাদের কোন একটা নাগরিকের যখন কিডনিতে প্রবলেম দেখা দেয়, কোন একজন নাগরিকের যখন ক্যান্সারের সমস্যা দেখা দেয়, কোন একজন নাগরিকের যখন হার্টের প্রবলেম দেখা দেয়, কোন একজন নাগরিকের যদি এমন কোনো সমস্যা দেখা দেয় যেই সমস্যাটা আসলে আমরা দুরারোগ্য রোগ হিসাবে আইডেন্টিফাই করি, ওই পর্যায়ে গিয়ে আমাদের নাগরিকেরা আসলে দিশাহারা হয়ে যান, বিশেষ করে এই যে রোগগুলো, এই রোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য। তো আমি এই ধরনের একটা ফ্যামিলির ব্যক্তি হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমাদেরও এই ধরনের একটা সিচুয়েশন ফেস করতে হয়েছে। আমি এই ধরনের অনেকগুলো পরিবারের সাথে মুখোমুখি হয়েছি যারা এই ধরনের সমস্যা ফেস করতে গিয়ে তারা তাদের সর্বস্ব হারিয়েছেন। কিন্তু এই যে বললাম, আমাদের তৃতীয় বিশ্বের নাগরিকদের যে সমস্যা, এই সমস্যাটা আমাদের ফার্স্ট ওয়ার্ল্ডে এটা ফেস করতে হয় না। কারণ ওইসব দেশগুলোতে কি হয়, ওইসব দেশগুলোতে সরকার তাদের নাগরিকদের এই পরিমাণ সিকিউরিটি দান করে যাতে তারা এই ধরনের সমস্যা ফেস করার সময় তারা এটা সমাধান করার জন্য তাদের খুব বেশি নিজের যে সম্পত্তি এগুলো হারাতে হয় না, এবং তারা আসলে চিকিৎসার যে নিশ্চয়তাটা পান। ধরেন বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটা রোগাক্রান্ত ফ্যামিলি, তখন তাদের রোগাক্রান্ত ব্যক্তিকে নিয়ে হয়তো দেখা যাচ্ছে প্রথমে হোমিওপ্যাথের কাছে যাচ্ছেন, পরবর্তীতে এমন একজন ডাক্তারের কাছে যাচ্ছেন যিনি আসলে যে প্রসেসের ট্রিটমেন্ট তাকে দিচ্ছেন, এই প্রসেসের ট্রিটমেন্ট তাকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে পারতেছেন না, তিনি কনফিউজ হয়ে যাচ্ছেন। পরবর্তীতে তাদেরকে ওঝা বৌদ্ধ এই টাইপের একটা মরীচিকার মধ্যে তাকে সফর করতে হয় একটা রোগাক্রান্ত পরিবারকে। সো এই সফরটা করতে গিয়ে তাদেরকে একটা বড় পরিমাণ টাকা হারাতে হয়, এবং যতদিনে তারা এডুকেটেড হয়ে যান যে তাদের রোগের ট্রিটমেন্টটা কি, ততদিনে তারা আসলে চিকিৎসা করার জন্য যে এনার্জি প্রয়োজন, যে টাকা প্রয়োজন, তারা ওইটা হারিয়ে ফেলে। তো এটা একটা সমস্যা, যে সমস্যাটা আমাদের সিস্টেম আমাদেরকে প্রোভাইড করতেছে না, যে আমাদের সমস্যাটা আইডেন্টিফাই করার একটা যে নির্দিষ্ট একটা সেট আপ, এটা দেন ট্রিটমেন্ট করার জন্য যে টাকা পয়সা প্রয়োজন, এটা ওভারঅল সংকটটা ছোট না। আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যে দুরবস্থা বা আমাদের রাষ্ট্রের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা আমাদের নাগরিকদের জীবনটাকে অনেকটাই কঠিন করে রাখছে। তো এখানেই আসে মূলত আমাদের ভলান্টিয়ারদের কাজ। আমরা কাজ করতে হবে কেন? আমরা এই জন্যই কাজ করতে হচ্ছে, কারণ আমরা যদি কাজ না করি আসলে আমাদের জীবনটাই কঠিন হয়ে যায়। কেন? ধরেন একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, তিনি ক্যান্সার আক্রান্ত হওয়ার পর প্রথমে কোথায় যাবেন? তিনি হয়তো লোকাল চেয়ারম্যানের কাছে যাবেন, লোকাল এমপির কাছে যাবেন, অথবা লোকাল সমাজসেবা অফিস বা এই টাইপের কোনো একটা অথরিটির কাছে যাবেন। এখন এটা স্মুথ হইতো যদি এই অথরিটিগুলো তাদেরকে যদি একটা সমাধান দিতে পারতেন, যে সমাধানটা দেওয়ার পরে তারা ট্রিটমেন্টটা প্রপারলি পাবেন। কিন্তু আমরা এখানে গিয়ে আরেকটা লুপহোল দেখতে পাই, যে এই অথরিটিগুলো তাদেরকে আসলে ওই সমাধানটা প্রোভাইড করতে পারে না যে সমাধানটা তাদের জীবনকে সহজ করবে। পাশাপাশি আমি আগে যে ব্যাপার দুইটা মেনশন করছি, যে টাকার সমস্যা এবং টোটাল একটা সেট আপের সমস্যা, যেই সেট আপের আন্ডারে গিয়ে তিনি ট্রিটমেন্টের সমাধান পাবেন। এখন এই ব্যক্তিগুলো কি করবেন? আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে আমি এমন কয়েকটা ফ্যামিলিকে জানি যে তাদের ঘরে একজন অসুস্থ রোগী আছেন, এবং ফ্যামিলির মন্তব্য হচ্ছে সে তো মারা যাবে, আমরা ওর জন্য টাকা খরচ কেন করব? আমাদের জায়গা জমি আমরা কেন বিক্রি করব? সে তো মারা যাবে। এই যে মারা যাওয়ার প্রসেসটা, মানে মানুষ যে ভেবে নিতে বাধ্য হচ্ছে আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার সন্তান সে মারা যাবে এবং আমি ওর ট্রিটমেন্ট কেন করব? মানুষ এতটুকু নিষ্ঠুর কেন হচ্ছে? কারণ আসলে তার সামর্থ্যের অভাবটাই তাকে নিষ্ঠুরতাটাকে অবলম্বন করতে বাধ্য করতেছে। এখানেই মূলত আমাদের কাজ। আমরা যে বার্তাটা দিতে চাই
সেই বার্তাটা হচ্ছে দুনিয়া থেকে একটা জীবন পরপারের দিকে রওনা হয়ে যাচ্ছে, আমরা সেই জীবনটাকে এমন একটা মেসেজ নিয়ে দিতে যাই না যে মেসেজটা নিয়ে যে তিনি তার মনে এমন একটা ভাবনা রাখবেন যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, অথচ আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র আমার জন্য কিছু করলো না। আমরা আজকে সারাদিন অনেক কথা শুনবো, আমার কথা এখানেই শেষ করতে চাই। আমরা যে কাজের জন্য আমরা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি, মুনির ফাউন্ডেশন মূলত একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। মূলত আমি মুনির ফাউন্ডেশন, আপনারাই মুনির ফাউন্ডেশন। আমি যখন কাজ করব তখন একজন মানুষের জীবন সহজ হবে, একজন রোগীর চিকিৎসা হবে, একটা ঘর উঠবে, একটা ছেলের অথবা একজন ছাত্রের পড়ালেখা হবে, একজন বিপদগ্রস্ত ব্যক্তির বাসায় খাবারের প্যাকেট পৌঁছাবে, হয়তো বন্যাগ্রস্ত কোনো মানুষ যেখানে কেউ যায় নাই, ওই বন্যাগ্রস্ত মানুষ বা ওই বন্যাগ্রস্ত ফ্যামিলিটা উদ্ধার হবে, তাদের জীবনটা বাঁচবে। মুনির ফাউন্ডেশন মূলত তার প্রচেষ্টার মাধ্যমে এটাই মেকশিওর করতে চাই যে আমরা সবাই মূলত সবাইকে সহায়তা করতে পারি যার যার সামর্থ্য অনুযায়ী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যান্সার, টিউমার, গ্র্যাভিড যে কমপ্লিকেশনগুলো যারা সাফার করে, অনলি দে নো, অনলি ওই পার্সনগুলোই জানে এবং তার ফ্যামিলি মেম্বার্সরা জানে যে সে কীভাবে সাফার করে। আমি একজন ব্রেন টিউমার সার্ভাইভার হিসেবে বলতে চাই যে আমি যখন সাফার করি, আমার সাথে আমার মা সাফার করছে, আমার বাবা সাফার করছে, আমার ওয়াইফ সাফার করছে, আমার বাচ্চা সাফার করছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার যে কত পরিমাণ টাকা খরচ হয়েছে, মানে আমি এখন পর্যন্ত হিসাব মিলাতে পারি না। সো আমি মানে আই উড লাইক মানে আই লাইক টু অফার মাই গ্র্যাটিটিউড টুয়ার্ডস মুনির ফাউন্ডেশন, যারা এত ইম্পর্টেন্ট এবং এত বড় একটা দায়িত্ব নিছে। আমাদের যারা অসুস্থ এবং মানে দোজ হু নো যে উই আর গোয়িং টু বি ডেড অর সামহাউ দে ম্যানেজ টু সার্ভাইভ, তাদের পিছনে যেই শ্রম এবং যে ফান্ডিংটা তারা ইউজ করতেছে, আমি আসলে আপনাদেরকে স্যালুট জানাই। 2015 থেকে যখন আমি একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করি, আসলে ভলান্টিয়ার হিসেবে কাজ করা কিছু ক্ষেত্রে সহজ, কিছু ক্ষেত্রে কঠিন। সহজ কোন সেন্সে? কারণ 15 তখন আমার বয়স হচ্ছে 2015-তে আমার বয়স অ্যারাউন্ড 19-20 বছর বয়স। ওই সময়টাতে শরীরে রক্ত গরম, অনেক এনার্জি, এবং মানে সকালে 7টায় বের হলে রাতের 12টার সময় ঘরে ঢুকলেও আসলে শরীরে কোনো ফিল হতো না। তো আসলে ভেইনের যে ব্লাডটা, ওই ব্লাডের রাশটা এত বেশি থাকতো যে কাজের স্পৃহাটা ছিল অনেক বেশি। আর প্রবলেমেটিক জায়গাটা কোথায়? প্রবলেমেটিক জায়গাটা হচ্ছে আপনার আশেপাশের যে অর্গানাইজেশনগুলো কাজ করে, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এবং মানুষজন আপনার আশপাশে যারা আছে তারা কোয়েশ্চেন তুলবে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। সো প্রথম যেই জিনিসটা, যেই বিষয়টা, সেটা এনশিওর করা, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যাজ আ ভলান্টিয়ার। কারণ আপনি যখন ক্রাউড ফান্ডিং করবেন, আপনি যখন একজন ডোনারের কাছ থেকে আপনি ডোনেশন নেবেন, তখন আসলে ট্রান্সপারেন্সিটা এনশিওর করাটা জরুরি হয়ে পড়ে। তো আমি আমার ওই ঘটনাতে যাওয়ার আগে আমি আমার লাইফে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। 2022-এ হচ্ছে আমি আমার সরকারি চাকরিতে জয়েন করি। সরকারি চাকরিতে জয়েন করার পরে তার কিছুদিন পর থেকেই আমি লক্ষ্য করতে থাকি যে আমার ডান চোখের দৃষ্টিশক্তি কমতে থাকে। তো আসলে আমার মনে হয় ঢাকা শহরের রিনাউন্ড চোখের ডাক্তার এমন কেউ নাই যে আমি তাদের কাছে যাই নাই, এবং ঢাকা শহরের রিনাউন্ড হসপিটাল এমন কোনোটা নাই যেখানে আমি যাই নাই, চোখের হাসপাতাল যেটা। তো আমার চোখের ভিশন কম ছিল, ডান চোখের ভিশন কমতে 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 1 বছর পরে 2023-এ আমি দেখতে পারি যে আমি ব্লাইন্ড, আমি ডান চোখের কিছু দেখি না, এবং বাম চোখে আমার ভিশনটা চলে আসে। যারা চশমা পরেন তারা জানবেন যে 6/18 আমার বাম চোখের ভিশনটা চলে আসে। তো 2023-এর ঘটনা বলছি এখন। তো 2023-এ যখন আমি দেখি যে আমার ডান চোখ এবং বাম চোখের ভিশন এত পরিমাণ কমে গেছে এবং কোনো ডাক্তারই আমাকে ধরতে পারতেছে না, সবাই বলতেছে যে ইউর রেটিনা ইজ কমপ্লিটলি ওকে অ্যান্ড ইউ আর কমপ্লিটলি ওকে, বাট আমি জানি যে আই ওয়াজ নট কমপ্লিটলি ওকে, আই ওয়াজ নট ওকে, নো ওয়ান ওয়াজ দেয়ার টু হেল্প মি। মানে একজন রোগী, যে 2 বেনিফিশিয়ারি ভাই কথা বলে গেলেন, অনলি দে নো যে সাফার করে সে মানে দুনিয়াটা কীভাবে দেখে। যেমন আমি যখন চোখে দেখতাম না, মানে আমি আসলে জানি যে দুনিয়াটা কতটা কষ্টের, কতটা দুঃখের। তো 2023-এর এপ্রিল মাস পর্যন্ত আমি অনেক ডাক্তারের কাছে যাই, অনেকভাবে অনেক টেস্ট করছি, বাট আমি আসলে কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে কী হচ্ছে।
তো আলহামদুলিল্লাহ 2023-এর যখন হজের টাইমটা আসে, তো আমার আম্মা নিয়ত করে যে হজে যাবেন। তো উনি মাহারাম পাচ্ছিলেন না, তো মাহারাম হিসাবে উনি আমাকে সিলেক্ট করে। ওই যে বলেন না যে হজ মানে কি আল্লাহ তাআলার কাছ থেকে ডাক আসা, মানে ইউ ডোন্ট নিড টু হ্যাভ ফিজিক্যাল স্টেবিলিটি। আপনার টাকারও দরকার নেই, ফিজিক্যাল স্টেবিলিটির দরকার নেই, আপনার সময়েরও দরকার নেই। আমি গভর্নমেন্ট জব করি, আমার 2 বছর হয়নি চাকরির, তখন আমার ছুটি নাই, আমার তখন মাত্র আমার নতুন বাচ্চা পৃথিবীতে আসছে, আমি চোখে দেখি না, আমি ফিজিক্যালি ফিট না, আমি হাই প্রেশারের রোগী, আবার আবার আম্মা বলতেছে যে তার সাথে হজে যাওয়ার। মানে আমি আসলে বুঝাতে পারবো না যে আলহামদুলিল্লাহ ওই সময়টাতে ওই চান্সটা গ্র্যাব করা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। এবং সবাই বলতেছিলেন যে হজে যাওয়ার পরে যখন কাবা শরীফের সামনে আপনি দাঁড়াবেন এবং প্রথম যে জিনিস চাবেন আল্লাহ তাআলা আপনাকে এটা অবশ্যই দিবেন। আমি চাচ্ছিলাম একটাই, সেটা হচ্ছে সুস্থতা। যখন হচ্ছে হজ থেকে ফিরে আসি, আমার কাছে মনে হইলো যে আমি তো চোখের ডাক্তার অনেক দেখাইলাম, আমি একটা এমআরআই করাই, আমি দেখি আমার ব্রেনের নার্ভে কোনো প্রবলেম আছে কিনা। তো ওই চিন্তা করে আমি একটা এমআরআই করাইলাম, যেহেতু আমি একজন ডক্টর। একটা এমআরআই করানোর পরে আমাকে বলতেছে যে স্যার আপনার তো ব্রেনে অনেক বড় টিউমার। তো আমাকে বলতেছে যে আপনি কি টের পান নাই, মানে আসলে ব্রেন টিউমারের যে ক্লাসিক সিমটমগুলো আমার ছিল না, শুধুমাত্র আমি চোখে দেখতাম না, দ্যাটস ইট। আর কোনো সিমটম আমার ছিল না, যেমন আর্লি মর্নিং হেডেক থাকে, বমি হয়, এরকম কিছু সিমটম থাকে, সেটা আমার ছিল না। তো আমি আসলে ওই সময়টাতে আমার মানে ঠিক সূরা বাকারা কথাটা মনে পড়ছে যে মানে যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এমআরআই মেশিনের ভিতরে এই কথাটাই বলছি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং পরবর্তীতে যখন হচ্ছে আমি তার ঠিক 7 দিনের মাথায় আমি সার্জারিতে অ্যাপিয়ার করি। আমার সার্জারি হয় হচ্ছে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথম সার্জারি হওয়ার পরে আমাকে ডাক্তার বলতেছিল যে তোমার চোখে দেখবা এই সেই, মানে আমি আসলে তখন আমার কাছে মনে হচ্ছিল যে চোখে দেখাটা আসলে তো নতুন করে চোখে দেখতে কেমন লাগবে। তো অপারেশন হওয়ার পরে দেখি যে না, আমার চোখে আমি তখনও দেখি না। মানে আই ওয়াজ থিঙ্কিং যে মনে হয় আমার যে এই 2টা অপটিক নার্ভ টোটাল ড্যামেজ হয়ে গেছে। মানে আই ওয়াজ থিঙ্কিং, কারণ আমি তো চোখে দেখতেছি না, আমার তো সার্জারি শেষ। কারণ ডাক্তার বলছে যে ইউর সার্জারি ইজ সাকসেসফুল অ্যান্ড ইউ উইল সি, বাট আমি দেখতেছি না। দ্যাট মিনস হোয়াট, যে আমার অপটিক নার্ভ ড্যামেজ। মানে আমি আসলে খুব আশাহত হয়েছিলাম, যদিও আমি আগের চেয়ে একটু বেটার ফিল করতেছিলাম কিছুটা, বাট চোখে না দেখলে তো আসলে সেটার কোনো ইম্পর্টেন্স নেই। তো 1 মাস যায়, 1.5 মাস যায়, 2 মাস যায়, আমি চোখে দেখি না আগের মতনই। ডাক্তারকে বলতেছি যে স্যার আমি তো চোখে দেখি না ঠিকঠাক মতন। ডাক্তারও বলতেছে যে মনে হয় তোমার অপটিক নার্ভটা টোটাল ড্যামেজ। 2 মাস পরে আমার কাছে আবার মনে হয় যে আমি একটু এমআরআই করে দেখি যে আমার টিউমারটা আসলে গেছে কিনা। 2 মাস পরে যখন আমি আবার যখন এমআরআই করাইলাম, এমআরআই করানোর পরে দেখতেছি যে আমার টিউমার 1/4 তো অপসারণ করা হয় নাই। মানে 43 মিলিমিটার ভলিউম ছিল টিউমারের, 43 মিলিমিটার ছিল অপারেশনের আগে, অপারেশনের পরে 2 মাস পরে সেটা হলো 37 মিলিমিটার। মাত্র 6 মিলিমিটার আমার ডাক্তার অপসারণ করে বের করে নিয়ে আসতে পারছে। এবারও আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি আলহামদুলিল্লাহ পড়ছি এই সেন্সে বিকজ দেয়ার ওয়াজ চান্স যে আমি হয়তো বা আবার চোখে দেখবো আমার সার্জারিটা যদি ঠিকঠাক মতন হয়। কারণ আমার যদি সার্জারি ঠিকঠাক মতন হয়ে যেত এবং আমি যদি দেখতাম যে আমার অপটিক নার্ভ ড্যামেজড, আমি কিন্তু আসলে আমি আর কখনো চোখে দেখতাম না। এরপর আমি এরপর সেম ওয়েতে আমি আর সময় নেইনি। আমি আরেকজন ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার ইসমাইল আজম জিকো স্যার, যাকে আমি সারা জীবন মনে রাখবো, স্যারের কাছে গেলাম। স্যার আমাকে অভয় বললো যে বাবা তুমি ভর্তি হয়ে যাও, তোমার সার্জারি আমি করে দিব। আসলে মানে আমি চোখে দেখাটা আমি এত ডেসপারেট ছিলাম যে আমার কাছে মনে হইতেছিল যে আমি সার্জারি আমি করে ফেলে, হয় আই উইল লিভ অর আই উইল ডাই, আইদার আই লিভ অর ডাই, বাট আমার সার্জারিটা করা উচিত। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় সার্জারির পরে ওই স্যারও আমাকে বলছিলেন যে তুমি মনে হয় ডান চোখে আর দেখবা না, বাট বাম চোখে ইনশাল্লাহ তুমি তোমার ভীষণ ফিরে পাবা। এবং স্যার আংশিক মানে সত্য ছিল। আমি আলহামদুলিল্লাহ এখন 2 চোখেই দেখি। মানে আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, একমাত্র যারা সাফার করে ক্যান্সার, টিউমার বা গ্র্যাভিড যে কমপ্লিকেশনগুলো যারা সাফার করে, অনলি দে নো হাউ দে সাফার। অনলি ওই পার্সনগুলোই জানে এবং তার ফ্যামিলি মেম্বার্সরা জানে যে সে কীভাবে সাফার করে। আমি একজন ব্রেন টিউমার সার্ভাইভার হিসেবে বলতে চাই যে আমি যখন সাফার করি, আমার সাথে আমার মা সাফার করছে, আমার বাবা সাফার করছে, আমার ওয়াইফ সাফার করছে, আমার বাচ্চা সাফার করছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি
আমার যে কত পরিমাণ টাকা খরচ হয়েছে, মানে আমি এখন পর্যন্ত হিসাব মিলাতে পারি না, এখনও আমার টাকা খরচ হচ্ছে। বিকজ যখন আমি টেস্ট করাতে যাই অ্যাটলিস্ট আই নিড 10 to 15,000 টাকা। যখনই টেস্ট করাতে যাই, এমআরআই করাতে গেলে সেটা 6,000 টাকা, 7,000 টাকা। মানে হয়তো বা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অ্যাফোর্ড করতে পারতেছি, বাট অনলি উই নো হাউ এক্সপেন্সিভ ইট ইজ। সো আমি মানে আই উড লাইক মানে আই লাইক টু অফার মাই গ্র্যাটিটিউড টুয়ার্ডস মুনির ফাউন্ডেশন, যারা এত ইম্পর্টেন্ট এবং এত বড় একটা দায়িত্ব নিছে। আমাদের যারা অসুস্থ এবং মানে দোজ হু নো যে উই আর গোয়িং টু বি ডেড অর সামহাউ দে ম্যানেজ টু সার্ভাইভ, তাদের পিছনে যেই শ্রম এবং যে ফান্ডিংটা তারা ইউজ করতেছে, আমি আসলে আপনাদেরকে স্যালুট জানাই। মানে আমি যখনই ক্যান্সারের কথা শুনছি, তো ক্যান্সার রিলেটেড একটা প্রোগ্রাম হবে আমাদের, প্রোগ্রামে আরেকজন রিসার্চ পার্সন আসবেন, আমার স্যার ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন স্যার। তো রাস্কিন স্যার তার জীবদ্দশা একদম প্রথম থেকে ক্যান্সার নিয়ে কাজ করেন। স্যার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের হেড অফ ক্যান্সার এপিডেমিওলজি ছিলেন। তো আমি যখন ভলান্টিয়ার হিসেবে কাজ করি 2017-তে মার্চ মাসে, 18-তে মার্চ মাসে আমাকে এরকম একজন খবর দেয় যে একটা লোক ক্যান্সার নিয়ে কাজ করে। তো আমি দেখলাম যে একটা বয়স্ক লোক, সে শুধু হাঁটে। কী জন্য হাঁটে? মার্চ ফর মাদার, মায়ের জন্য হাঁটে। আমি দেখলাম যে এই লোকটা পুরো বাংলাদেশব্যাপী একটা ক্যান্সার নিয়ে শুধুমাত্র প্রচারণা চালায়, সেটা হইল গিয়া মায়েদের জরায়ুমুখের ক্যান্সার, কারণ ইট ইজ হাইলি প্রিভেন্টেবল। এবং আরও একটা ক্যান্সার নিয়ে সে কাজ করে এবং তার কি বলে, সে হচ্ছে সচেতনতা চালায়, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। বিকজ দিস টু আর হাইলি প্রিভেন্টেবল। কারণ আমরা এতক্ষণ পর্যন্ত, আমি আমার ফাউন্ডেশনের যে কথাগুলো শুনতেছিলাম, আমার মুনির ফাউন্ডেশনের, যে সবাই কিন্তু বলতেছিলেন যে ট্রিটমেন্টের কথা, ক্যান্সার হয়ে গেছে তারপরে তাকে নিয়ে কাজ করার কথা। বাট আই লাইক টু অ্যাপ্রিসিয়েট যদি আপনারা ক্যান্সার প্রিভেনশন নিয়ে কাজ করেন। দিস উইল বি মাই রিকমেন্ডেশন। বিকজ ক্যান্সার প্রিভেনশন নিয়ে কাজ করা অনেক কিছু আছে, এটা আমরা জানি না। ক্যান্সার এপিডেমিওলজি মিনস যে আমার ডিজিজটা কোত্থেকে আসে, ডিজিজটা কোত্থেকে ক্রিয়েট হয়, ওই জায়গাটাকে স্টপ করে দেওয়া, ওই জায়গাটা স্টপ করার জন্য দরকার প্রিভেনশন। তো ক্যান্সার প্রিভেনশন নিয়ে, বা এই যে ভাই একজনের মা কিডনির রোগী, আর ভাই কিডনির রোগী, এই যে উনি বলল যে আমার হাই প্রেশার আমি জানি না, এই যে বললো যে আমার মা ডায়াবেটিসের রোগী ছিল, একটা ডায়াবেটিসের রোগী 95% ক্ষেত্রে দে আর মোর লাইকলি টু ডেভেলপ ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি ডেভেলপ করে। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। আমাদের খাবারের এক্সট্রা সল্ট যেটা আমরা খাই, এই খাবারটুকু বাদ দিলে আমার যে হাইপারটেনশন বা হাই প্রেশার যেটা, সেটা কমে যাবে, এটা আমরা জানি না। আমার ডায়াবেটিসের যে 3টা ডি, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ, দিস 3 ইজ টু বি মেনটেইনড, এটা আমরা জানি না। বাট ইফ ইউ নো দিস থিং, আমরা আমাদের যে গ্র্যাভিড রোগগুলো আছে, আমাদের হাইপারটেনশন, আমাদের ডায়াবেটিস, আমাদের স্ট্রোক, আমাদের ক্যান্সার, আমাদের মানসিক সমস্যা, এই রোগগুলো উই ক্যান প্রিভেন্ট ইনশাল্লাহ। তো একজন ভলান্টিয়ার হিসেবে বলতে চাই, আমি আমার প্রিভিয়াস পরিচয় ভুলে যেতে চাই। আই ওয়াজ দ্য ন্যাশনাল বোর্ড সেক্রেটারি অফ ভলান্টিয়ার ফর বাংলাদেশ। আমি ভলান্টিয়ার ফর বাংলাদেশ ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলাম, ডিভিশনের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলাম। আমি 2021-এ ডায়না অ্যাওয়ার্ড পাইছি। বাট আমি এখন পর্যন্ত একজন জেনারেল মেম্বার হিসেবে, একজন জেনারেল ভলান্টিয়ার হিসেবে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাওয়ার যে স্যাটিসফ্যাকশন, প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাওয়ার যে ইন্টারেস্ট, আমি এখনও ওইটাকে মিস করি। তো মুনির ফাউন্ডেশনের কাছে বলতে চাই, আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আমার যতটুকু মানে ক্যাপাবিলিটি আছে, আই উড লাইক টু স্ট্যান্ড বিসাইড ইউ। এবং আমি আপনাদের সাথে একজন মানে জাস্ট একজন সাধারণ ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাই। ইফ ইউ নিড মি অ্যাজ ইউর ভলান্টিয়ার, ওর যখন মনে হবে যে ভাই আপনাকে লাগবে, বা ভাই আপনার এই কাজটুকু যদি আপনি আমাদেরকে একটু করে দিতে পারেন, আই উইল বি ভেরি হ্যাপি। তো ধন্যবাদ সবাইকে, আমি আমার কথা এলঙ্গেট করবো না। তোমাদের কাছে এসেছি আমি দূরের কণ্ঠস্বর, আমি ছুঁয়ে যেতে চাই মাটি ও মানুষের সুনিবিড় অন্তর। তোমাদের কাছে এসেছি আমি দূরের কণ্ঠস্বর,
আমি ছুঁয়ে যেতে চাই মাটি ও মানুষের সুনিবিড় অন্তর। আমি ছুঁয়ে যেতে চাই মাটি ও মানুষের সুনিবিড় অন্তর। আমি খান জাহানের পুণ্য তীর্থে প্রাণের প্রতিধ্বনি, শহর থেকে গ্রামে গঞ্জে শুভেচ্ছা বয়ে আনি। আমি খান জাহানের পুণ্য তীর্থে প্রাণের প্রতিধ্বনি, শহর থেকে গ্রামে গঞ্জে শুভেচ্ছা বয়ে আনি। আমি বাংলাদেশের আত্মার বাণী সুললিত নির্ঝর। আমি ছুঁয়ে যেতে চাই মাটি ও মানুষের সুনিবিড় অন্তর। আমি ছুঁয়ে যেতে চাই মাটি ও মানুষের সুনিবিড় অন্তর। আমি দেশ গঠনের ক্লান্তিবিহীন বিপুল উদ্দীপনা, সাগর হতে সুন্দর বনে তরঙ্গ ব্যঞ্জনা। আমি দেশ গঠনের ক্লান্তিবিহীন বিপুল উদ্দীপনা, সাগর হতে সুন্দর বনে তরঙ্গ ব্যঞ্জনা। আমি দক্ষিণ দ্বারে বাঘের পাহারা গোলপাতা মরমর। আমি ছুঁয়ে যেতে চাই মাটি ও মানুষের সুনিবিড় অন্তর। তোমাদের কাছে এসেছি আমি দূরের কণ্ঠস্বর। আমি ছুঁয়ে যেতে চাই মাটি ও মানুষের সুনিবিড় অন্তর। আমি ছুঁয়ে যেতে চাই মাটি ও মানুষের সুনিবিড় অন্তর। আমি ছুঁয়ে যেতে চাই মাটি ও মানুষের সুনিবিড় অন্তর। মুনির ফাউন্ডেশন আমাদের সাথে প্রায় 2 বছর আমাদের জন্য কাজ করেছেন। মূলত 1.5 লক্ষ টাকার কাছাকাছি মুনির ফাউন্ডেশন আমাদেরকে দিয়েছেন। আমার নাম মাহমুদ আলম প্রিয়ম। আমার মা একজন কিডনি পেশেন্ট। তিনি দীর্ঘ 5 বছর যাবৎ ডায়ালাইসিস করছেন। আমার মা তার সর্বপ্রথম আপনার 2004 সালে প্রেশারের রোগী হন। এরপর 2011 সালে ডায়াবেটিস হয় ওনার। সেখান থেকেই মূলত কিডনির সমস্যা। তো আমরা বিভিন্ন জায়গায় ওনার চিকিৎসা শুরু করেছিলাম। আমরা প্রথম ওনার কিডনি রোগ জানতে পেরেছি ল্যাবএইড হসপিটালে ডক্টর মনিরুজ্জামান স্যারের কাছে। সেখান থেকে উনি সুস্থ না হয়ে পরে আমরা অ্যাপোলো হসপিটালে গিয়েছিলাম। সেখানে রান্না স্যার ছিলেন, তিনি এখন আজগার আলীতে বসেন। ওখান থেকে আমার মায়ের প্রথম ডায়ালাইসিস শুরু হয়। এরপর যেহেতু অ্যাপোলো হসপিটালে আপনার ব্যয়বহুলতা বেশি, আমরা সেখানে দীর্ঘদিন ডায়ালাইসিস করতে পারিনি। আমাদের হসপিটাল চেঞ্জ করতে হয়েছিল। আমরা রামপুরা বেটার লাইফ হসপিটালে গিয়েছিলাম, এরপর উত্তরা হাই কেয়ারে গিয়েছিলাম, সর্বশেষ একটি ডায়াগনোসিস সেন্টারে আমরা ডায়ালাইসিস করছি। তো মূলত বিভিন্ন সমস্যার কারণে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। আমরা চেয়েছিলাম আমার মায়ের কিডনি ট্রান্সপ্লান্ট হোক, কিন্তু আমরা কোনো ডোনার পাইনি। দ্বিতীয়ত আমার মা প্রথমে অনিচ্ছুক ছিল যে তার সন্তান তার জন্য দান করবে। এইভাবে ডায়ালাইসিস অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা, এটা চালাতে চালাতে আমরা সর্বহারা হয়ে গেছিলাম। তারপর অনলাইনে
আমরা জানতে পেরেছি মুনির ফাউন্ডেশন রুগীদের এভাবে সাহায্য সহযোগিতা করে। সেখান থেকে আমরা জেনেছি অ্যান্ড আমরা আবেদন করেছি। অতি দ্রুত সময়ে ওনারা আমাদের কেসটা ভেরিফাই করে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের জন্য ক্রাউড ফান্ডিং শুরু করেন। মুনির ফাউন্ডেশন আমাদের সাথে প্রায় 2 বছর আমাদের জন্য কাজ করেছেন। অ্যান্ড ওখান থেকে আমার মায়ের নানান টেস্ট, চোখের অপারেশন, ওনার চোখে ছানি পড়ে গেছিলো ডায়াবেটিসের জন্য, এসব কাজ ওনারা সাহায্য সহযোগিতা করেছেন। এমন আমরা যখন শ্যামলী সিকেটি হসপিটালে ট্রান্সপ্ল্যান্টের বিভিন্ন টেস্ট করছিলাম ডোনার পেশেন্ট দুজনেই, তখন ওনারাও নানানভাবে সাহায্য করেছেন। মূলত 1.5 লক্ষ টাকার কাছাকাছি মুনির ফাউন্ডেশন আমাদেরকে দিয়েছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার কাছে। আমার মা এখনও ডায়ালাইসিস করছেন, আমরা একটি ডায়াগনস্টিক সেন্টারে ডায়ালাইসিস করছি। আমাদের অপারেশন হবে বাংলাদেশে ইনশাল্লাহ। আমি আমার মায়ের কিডনি ডোনার। এই গত 2 মাস দেশের বিভিন্ন সমস্যার কারণে আমরা পরবর্তী টেস্টগুলো করতে পারিনি, ইনশাল্লাহ আমরা করব। অ্যান্ড সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ, প্রথমে আপনারাই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। অ্যান্ড আশা করি মুনির ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে এবং আমার মা সুস্থ হয়ে যাওয়ার পরেও আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমত ক্যান্সার একটা অসংক্রামক রোগ বলি আমরা, দীর্ঘমেয়াদী রোগ, এবং যে রোগের চিকিৎসা অত্যন্ত সময় নেয় এবং প্রচুর খরচ হয়, ব্যয়বহুল। যার কারণে একবার হয়ে গেলে চিকিৎসাটা, বিশেষ করে সেই রোগটা যদি একটু অ্যাডভান্স স্টেজে চলে যায়, একদম প্রথমে যদি ধরা পড়ে তাহলে তার চিকিৎসার ফলাফল ভালো হয়, কিন্তু যদি একটু অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন আসলে ভালো হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। টাকা পয়সা, অর্থনৈতিকভাবে ব্যাপক বিপর্যয়ের মুখোমুখি হয় মানুষ, রোগীরা। একটা পরিবারের একজন যদি ক্যান্সারে আক্রান্ত হয়, বলা যায় ওই পরিবারটাই নিঃস্ব হয়ে যায় যদি তারা ওরকম উচ্চবিত্ত না হয়। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের কেউ হলে তার পুরো পরিবারটাই বলা যায় ধ্বংস হয়ে যায়। তো আমি তখন চিন্তা করলাম যে এই যে স্টেজে রোগীরা আসে, তখন তো বেশিরভাগ রোগী গিয়ে চিকিৎসা করার মতো অবস্থা থাকে না, অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায়। এই অবস্থাতে যদি আমরা চিকিৎসা শুরুও করি, তখন আমার লাভ হয়, একজন ডাক্তারের লাভ হয়, হাসপাতালের লাভ হয়, রোগীর লাভ হয় না। তো তার জন্য আমরা ভাবলাম যে আমাদেরকে একটা কাজ করতে হবে, ক্যান্সারটা প্রতিরোধ করতে হবে। এখন ক্যান্সার প্রতিরোধের আবার বিভিন্ন পর্যায়ে আছে। একটা হলো প্রাথমিক প্রতিরোধ, অর্থাৎ রোগ হওয়ার আগেই, ক্যান্সার হওয়ার আগেই আমি এমন কিছু ব্যবস্থা নিব যাতে ক্যান্সার না হয়। এটার নাম হলো প্রাথমিক প্রতিরোধ। ক্যান্সার হয়ে গেছে কিন্তু এখনও ওইভাবে অ্যাডভান্সড হয় নাই, ছড়ায় পড়ে নাই, চিকিৎসা করে সুস্থ করা সম্ভব, সেকেন্ডারি প্রতিরোধ। আর এমন অবস্থা ছড়ায় গেছে যে আগে তো প্রতিরোধ করাও গেল না, যাতে ঠেকানো গেল না, চিকিৎসা করে সুস্থও করা গেল না, তারপরেও কিন্তু তার জন্য কিছু করণীয় আছে। যে ওই মানুষটা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ যেন তার একটা ডিগনিটির সাথে বাঁচতে পারে, তার জীবনযাত্রা, কোয়ালিটি অফ লাইফটা যাতে একটু ভালো থাকে, এটাকে বলি আমরা প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা। ক্যান্সার ভালো করতে পারলাম না, কিন্তু ক্যান্সারের জন্য তার যে সমস্যা, তার যে কষ্ট, আপনারা জানেন, যদি কারো যদি হাড়ে ছড়ায় যায় কি তীব্র ব্যথা হয়, ফুসফুসে পানি চলে আসলো, প্রচণ্ড প্রেশার, শ্বাসকষ্ট, অথবা পেটের মধ্যে এরকম নানান ধরনের উপসর্গ হয়। এগুলি যদি আমরা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলেও আমাদের ওই রোগীটা অন্তত যতক্ষণ বাঁচবে একটু কষ্টমুক্ত অবস্থায় বাঁচলো। তো এখন আমার প্রথমটা হলো ক্যান্সার হবে না এমন কি করতে পারি। আমি অনেক কথা বলতে পারবো, কিন্তু আমি একটু সহজ করে খুব অল্প কথায় বলার চেষ্টা করি। আমাদের একটা ক্যাম্পেইন আছে, এটা আমি ক্যান্সার ইনস্টিটিউটে রিটায়ার করার আগে থেকেই আমি পাশাপাশি সরকারিভাবে অনেক কিছুই বাংলাদেশে করা যায় না। কি অবস্থা সরকারি ব্যবস্থা তা তো আপনারা এইবার এই পরিবর্তনের পরে দেখলেন। হ্যাঁ, শুধু ডাকাতি ডাকাতি ডাকাতি, স্বাস্থ্য সেক্টরের প্রতিটা ক্ষেত্রে লুটপাট বললে ভুল হবে। এখন এগুলি হয়তো বলা যেত না, আগে যারা বুঝলেও বলতে পারতো না, এখন বলতে পারতেছে। তো সেখানে আমি যেটা বলতে চেষ্টা করছি যে আমরা বলবো যে আমি ওই পাশাপাশি কি করতাম, সরকারি সিস্টেমের মধ্যে যে কথাগুলো বলতে না পারতাম, ওই কথাগুলো বলার জন্য ওই বেসরকারি কিছু ভলান্টারি সংস্থার সাথে জড়িত হইতাম। নিজেও 2-1টা গড়ে তুলছি বা এরকম
ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ফোরাম, 45টা সংগঠন আছে, আমি ওইটার ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ। এবারে ওই যে অক্টোবর মাসে অনেক প্রোগ্রাম আছে, তার একটা প্রোগ্রাম যে আমরা সারা মাস তো কাজ করব, সারা মাস আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সচেতনতার জন্য কাজ করব, চিকিৎসার ব্যাপারে মানুষকে সহযোগিতা করব, আর এই সচেতনতাটাকে বাইরে ছড়ায় দেওয়ার জন্য প্রত্যেক বছরই আমরা একটা পিঙ্ক রোড শো করি, যে জায়গাগুলো কেউ যায় নাই এগুলো ক্যান্সার নিয়ে। এই বছর আমরা একটা বাস নিয়ে এই বছর আমরা যাব টেকনাফ থেকে তেঁতুলিয়া, 28শে অক্টোবর থেকে শুরু করে 31 অক্টোবর গিয়ে শেষ করব তেঁতুলিয়াতে গিয়ে। এই রাস্তায় প্রত্যেকটা জায়গায় আমরা থামবো, আমাদের প্রচুর লিফলেট, লাখ লাখ লিফলেট থাকে, যেটার মধ্যে ব্রেস্ট ক্যান্সার কেন হয়, কীভাবে ডায়াগনোসিস করা যায়, এরকম প্রোগ্রাম থাকে। এটা আমরা এর আগে নর্থ বেঙ্গলে করেছি, সাউথ বেঙ্গলে করেছি, হ্যাঁ, গ্রেটার ময়মনসিংহের 6টা জেলা নিয়ে একবার করেছি, এবার আমরা যাব এই এলাকায়। তো এর বাইরে আরও অনেক কাজ আছে, আমি সব কথা হয়তো অল্প সময় বলতে পারবো না, কিন্তু আপনারা যেহেতু এই একই ধরনের কাজ করেন, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের এই প্রোগ্রামগুলোর সাথে যুক্ত হতে পারেন, কারণ এটা একটা ফোরাম, 45টা সংগঠন আছে, অনেক ধরনের সংগঠন, হ্যাঁ, দেশি বিদেশি আন্তর্জাতিক, মানে স্বাস্থ্য নিয়ে কাজ করে, নারী স্বাস্থ্য নিয়ে কাজ করে, নানান ধরনের সংগঠন, আপনারাও চাইলে জড়িত হতে পারেন পরবর্তী যদি আমার সাথে করেন। আমি আজকে আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে এই 2-2.5 মিনিটে একটা মেসেজ আজকে শুধু দিতে চাই। আমি যা বললাম, প্রাইমারি প্রতিরোধ, দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ, তৃতীয় পর্যায়ে যেটা, প্রথম দুইটার উপর একটা ছোট্ট মেসেজ দিব। আমাদের একটা ক্যাম্পেইন আছে, সেই ক্যাম্পেইনটার নাম হলো 557। 5টি জিনিসকে না বলুন, 5টি জিনিসকে হ্যাঁ বলুন, 7টি জিনিসের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। 557। প্রথমে হলো ক্যান্সার যাতে না হয় তার জন্য 5টা জিনিসকে আমরা বর্জন করব। তামাক, সেটা বিড়ি হোক, সিগারেট, হুক্কা, জর্দা, সাদা পাতা, গোল, খৈনি, নরসি, ধোঁয়াবিহীন বা ধোঁয়াযুক্ত যাই হোক না কেন আমরা বর্জন করব, কারণ এর থেকে শতকরা 85 থেকে 90 ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী, আর সারা শরীরের ক্যান্সারের অর্ধেকের সাথে দায়ী হলো এই তামাক জাতীয় দ্রব্য। তাহলে 2 নম্বর যদি আমি বলি, অ্যালকোহল বা মদ, এটা একেবারে যেদিক থেকে যায় ছারখার করে দিয়ে যায়। ঠোঁটের ক্যান্সার, জিহ্বার ক্যান্সার, ভিতরে এই যে ফ্যারিংস বলি, ল্যারিংসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, এমনকি লিভারের ক্যান্সার, হ্যাঁ, তো লিভারের ক্যান্সার পর্যন্ত এটা করতে পারে। অ্যালকোহল বা মদ বর্জন করতে হবে। 3, বাল্যবিবাহ বন্ধ করতে হবে। অতি অল্প বয়সে যদি মেয়েদের বিয়ে হয়, একটা মানুষ যখন তার শরীরটা রেডি না যে একটা বাচ্চাকে ধারণ করার জন্য, আল্লাহ তাআলা মানব শরীরটাকে এমন অসীম একটা কি বলবো বিস্ময়ের মধ্যে বানাইছে যে এইটুকু একটা ইউটেরাসের মধ্যে একটা বাচ্চা জন্ম নেয়, সেখান থেকে আমি আপনি আমরা সবাই বেরিয়ে আসছি, একটা আবার সেটা আবার নর্মাল অবস্থায় যায়। এই জিনিসটার জন্য তার প্রস্তুতি লাগবে, তার সময় লাগবে, তার ম্যাচুরিটি লাগবে, তার আগেই বাল্যবিবাহ, এটা জরায়ু মুখের ক্যান্সারের একটা বড় কারণ। এটাও আমরা বর্জন করব। আমরা অতিরিক্ত প্রাণীজ আমিষ জাতীয় খাবার বর্জন করব না, ব্যালেন্স করব। মানে প্রাণীজ আমিষ যেগুলি, মাছ খাইলে সমস্যা নাই, মুরগি খান, আপনি ওই চড়ুই খান, ওই খান, কোনো সমস্যা নাই। 4 পায়ের জন্তুর মাংস যেগুলি চর্বিযুক্ত মাংস, রেড মিট বলি আমরা, এগুলি এই যে কোলন ক্যান্সার, বৃহদন্ত্রের ক্যান্সারে হওয়ার জন্য এটা প্রধান কারণ। হুমায়ুন আহমেদ মারা গেল এরকম একটা ক্যান্সারে, কোলন ক্যান্সারে। আর নারীদের জন্য সমস্যা হলো যত এগুলি খাবে, বেশি খাবে, তত তার মোটা হয়ে যাওয়ার প্রবণতা হবে, শরীরের বডি সারফেস এরিয়া যত বাড়বে, ব্রেস্ট ক্যান্সারের রিস্ক তত বাড়বে। তো এই গেল একটা। আরেকটা হলো এই একাধিক সঙ্গীর সাথে মেলামেশা, শারীরিক মেলামেশা বন্ধ করতে হবে। জরায়ু মুখের ক্যান্সার একটা ভাইরাসের সাথে সম্পর্কিত, যার নাম এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। 98% জরায়ুর ক্যান্সারের সাথে এই ভাইরাসটা জড়িত। এই ভাইরাসটা ছড়ায় কীভাবে? এই যে মেলামেশা, শারীরিক মেলামেশা, একাধিক সঙ্গীর সাথে, এর কাছ থেকে এর কাছে আসলো, এর কাছ থেকে এর কাছে আসলো, এর কাছ থেকে আসলো, এটাও একটা ফ্যাক্টর। এগুলি এরকম বললাম, আমি আর 10টা-15টা বলা যাবে। আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করা যাবে না, তাহলে চামড়ার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার হবে। তাহলে মোটামুটি
মানে মনে অনেক কিছুই করা যায়, আমরা প্র্যাকটিসের জন্য বলি অন্তত 5টা মনে রাখেন। 5টা জিনিস বর্জন করবেন, 5টা জিনিস গ্রহণ করবেন। সে ইয়েস টু 5। ভালো জিনিস কি? খাবার দাবার। বললাম যে বেশি চর্বিযুক্ত খাবার খাবেন না, চর্বিযুক্ত খাবার খাবেন না, ফাস্ট ফুড খাবেন না, জাঙ্ক ফুড খাবেন না। তো বেশি খাবেন কি? রঙিন ফ্রুট, রঙিন শাকসবজি এবং ফলমূল খাবেন, যেগুলির ভিতরে বিটা ক্যারোটিন আছে, আমাদেরকে আরও প্রোটেকশন দেয়। ফাইবার বেশি আছে। মূল কথাটা হলো যে খাবারে আঁশ বা ফাইবার কম থাকে সেটা গিয়ে ওই ক্যান্সারগুলো করে, আর যে খাবারে ফাইবার থাকে, আঁশ থাকে, ফলমূল শাকসবজি এগুলি, সেগুলি আমাদেরকে এগুলি থেকে প্রোটেকশন দেয়। আর কি ভালো জিনিস আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা। ইসলাম ধর্মে বলছে পরিচ্ছন্নতা ইমানের অংশ। সারা শরীরের পরিচ্ছন্নতা। মুখের দাঁত মুখ ব্রাশ করার অভ্যাস নাই, মুখের ক্যান্সারের জন্য এটাও কিছুটা দায়ী। বিশেষ করে নারীদের পিরিয়ডের সময় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা, জীবাণুমুক্ত অবস্থায় ব্যবহার না করে, তাহলে তাদের জরায়ু মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। ভালো জিনিস আর কি আছে? বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে হবে। বাচ্চাকে বুকের দুধ না খাওয়ানোর জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কাজেই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর অভ্যাস করবে, এবং 2 বছর পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। 6 মাস শুধুই বুকের দুধ, আর কিছু না খাওয়ালেও সমস্যা নাই। এগুলি খুব জোরে সোরে বলতে হবে। আর কি করা যায়? আমি শুধু 2টা ভ্যাকসিনের নাম বলবো। 2টা ভ্যাকসিন। একটা হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন। আগে ছিল না, আমাদের সময় ছিল না। এখন বাচ্চাদের যে টিকা দেয় ইপিআর 6টা, এর মধ্যে ঢোকাই দিছে। এখন যদি কেউ না নিয়ে থাকে, তাহলে হেপাটাইটিসের টিকাটা নিতে হবে আলাদা করে। আরেকটা হলো ওই যে বললাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা জরায়ু মুখের ক্যান্সারের জন্য দায়ী, ওইটারও টিকা বেরোচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং অ্যাডালসেন্ট, আমাদের যেটা আমাদের দেশে ঠিক করা হয়েছে, প্রথমে কয়েক বছর 9 থেকে 14 বছরের মেয়েদের বিনা পয়সায় স্কুলে দেওয়া হবে। যারা স্কুলে যাচ্ছে না তাদেরকে ওই 9 থেকে 14 বছর, অথবা স্কুলে যারা পড়ে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত। অলরেডি ঢাকা বিভাগে দেওয়া হয়েছে, আস্তে আস্তে সব বিভাগে বিনা পয়সায় দেওয়া হবে। বিনা পয়সায় না দিতে পারলে 2000 টাকা করে বাংলাদেশি কোম্পানিগুলো পাওয়া যায়, 2500 টাকায়। একটা বিদেশি কোম্পানিও পাওয়া যায়, তো এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, ওটা আরও একটু বেশি কাভারেজ দেয়। যাই হোক, এগুলি ভবিষ্যতে আপনারা আরও জানবেন। এর দেওয়ার বয়স হলো সব থেকে, অর্থাৎ বিয়ে শাদী হওয়ার আগেই দিয়ে দেওয়াটা ভালো, একবার ইনফেকশন হওয়ার আগেই। আচ্ছা, তাহলে আমরা ভালো জিনিস কিছু কথা বললাম, আর শেষ করতে চাই 7 সিগন্যালস দিয়ে। হয়ে গেছে ক্যান্সার, এতক্ষণ যেগুলো বললাম এগুলো হওয়ার আগে যা করব, হয়ে গেছে ক্যান্সার কিন্তু আপনি টের পান নাই। ওই অবস্থায় যদি ডায়াগনোসিস করতে পারেন, তাহলে রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যাবে, সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। এর জন্য 7টা সতর্ক সংকেতের কথা খুব দ্রুত আমি বলে যাই। তবে এগুলি কারো দেখা দিলেই আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ অন্য কারণেও হইতে পারে। শুধু সতর্ক হবেন। 2 সপ্তাহ হাতের কাছে যা চিকিৎসা পাওয়া যায় নেওয়া হইলো, তাতেও কাজ হইল না, তখন একবার ক্যান্সারের কথাটা সন্দেহ করে ডাক্তারের কাছে যাবেন। 1 নাম্বার, খুসখুসে কাশি বা ভাঙা কণ্ঠস্বর, গলা বসে গেছে, কাশতেছে, খ্যাক খ্যাক করতেছে, ফ্যাস ফ্যাস করতেছে। আদা চা, লেবু চা, লোরাটিন, ওরাটিন, হিস্টাসিন নিজে কিনে খাইলাম, 1 কোর্স অ্যান্টিবায়োটিক খাইলাম, কাজ হলো না, অবশ্যই তখন ডাক্তারের কাছে যাবেন। কারণ এই যে আমরা যে ল্যারিংস বলি, স্বরযন্ত্রের ক্যান্সারের লক্ষণ এটা হইতে পারে, আবার অন্য কারণে হইতে পারে, কিন্তু পরীক্ষাটা তো করতে হবে। 2, সহজে সারে না এমন কোনো ঘা বা ক্ষত, ঘা শুকাচ্ছে না, আরেকটা রোগে ঘা শুকায় না, ডায়াবেটিসও নাই, ঘা শুকাচ্ছে না, অবশ্যই একবার ডাক্তারের কাছে যান। এটা হইতে পারে, মেবি এটাও ক্যান্সার, এটার লক্ষণ হইতে পারে। 3, স্তনে অথবা শরীরের যে কোনো জায়গায় যদি একটা চাকা, পিণ্ড, গোটা, মার্বেলের মতো, সুপারির মতো এরকম কোনো কিছু হাতে টের পাওয়া যায়, এটা হয়তো টিউমারও না। টিউমার 2 রকম, একটা বেনাইন টিউমার যেটা ছড়ায় না, ওটা ক্যান্সার না। যে ম্যালিগন্যান্ট টিউমার যেটা ছড়ায় সেটা হলো ক্যান্সার। এটা হয়তো টিউমার না, হয়তো টিউমার হলে বেনাইন টিউমার, আবার তো ম্যালিগন্যান্টও হইতে পারে, কাজে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। 4, অস্বাভাবিক রক্তক্ষরণ শরীরের যে কোনো রাস্তা দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানা রাস্তা, প্রস্রাবের রাস্তা, মাসিকের রাস্তা, যে কোনো জায়গা থেকে যদি অ্যাবনর্মাল ব্লিডিং হয়, তাহলেও ডাক্তারের পরামর্শ নিতে হবে। 5,
ঢোক গিলতে অসুবিধা বা হজমের গণ্ডগোল, এই দুইটা আসলে আলাদা জিনিস, মানে জোড়া লাগানো হয়েছে স্বাদটা মিলানোর জন্য। আমার এলাকার মানুষ এসে বলে, স্যার 3 মাস আগেও ভালো মন্দ সব খাইতে পারতাম, এখন আর খাইতে পারি না, খাইতে গেলে গলার মধ্যে আটকে আটকে পড়ে, বাইজে বাইজে পড়ে। প্রথমে শক্ত খাবার, ভাত খাইতে পারে না, পরে পানিও খাইতে পারে না। এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ পাকস্থলী পর্যন্ত যেটা খাদ্যনালীর ক্যান্সারের প্রথম লক্ষণটা এরকম, প্রথমে ভাত খাইতে বাইজে পড়ে, তারপরে পানিও খাইতে পারে না। আর হলো হজমের গণ্ডগোলটা কীরকম, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম, হজমের গণ্ডগোল হলো, আর মনে করবো ক্যান্সার হয়ে গেছে, না। কারো যদি এরকম উল্টাপাল্টা হয়, একবার খুব মানে কোষ্ঠকাঠিন্য বলি না আমরা, কনস্টিপেশন, ভালো হয়ে গেল, 2 দিন পরে আবার লুজ মোশন, আবার কনস্টিপেশন, এটাও আরেকটা রোগে হয়। এটাকে কি বলি আমরা? আহারে, এটা একটা রোগ আছে স্মল ইন্টেস্টাইনের, এই কেন যেন এই মুহূর্তে নামটা মনে আসতেছে না, সবসময় বলি। যাই হোক, কিন্তু ক্যান্সারের কারণেও হইতে পারে, ক্ষুদ্রান্ত্রের ক্যান্সার। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন, যেটা চিকন নার যেটা। তারপরে কি থাকলো? 6 নম্বরটা থাকলো মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন। দীর্ঘদিনের অভ্যাস হয়ে গেছে, সকালে একবার টয়লেট গেলাম, সারাদিন ঘুরতেছি ফিরতেছি, কোনো সমস্যা নাই, বা একবার প্রস্রাব একবার করলাম, বা 2 বার করলাম, 3 বার করলাম, হঠাৎ করে দেখা গেল যে কেন যেন আমার এর মধ্যে পরিবর্তন মনে হইতেছে। নাম্বার কী ধরনের পরিবর্তন? যেমন বাথরুমে যাচ্ছি, বাথরুম কমপ্লিট হচ্ছে না, ঘুরে আসতেছি আবার যাওয়া লাগতেছে, ইনকমপ্লিট মনে হইতেছে। এটা ওই যে কোলন ক্যান্সার যেটা বললাম, বৃহদন্ত্রের ক্যান্সার, মলাশয়ের ক্যান্সার, এগুলি ক্যান্সারের লক্ষণটা এরকম হইতে পারে। অন্য কারণেও হইতে পারে, এটা হইতে পারে। প্রস্রাবের বেলাও এরকম, আর্জেন্ট মনে হইতেছে, গায়ে আবার বাথরুম হচ্ছে না, সাথে সাথে ব্লিডিং হচ্ছে, পায়খানার রাস্তারও যদি রক্ত যায়, তাহলেও আমরা এরকম চিন্তা করব। লাস্ট ওয়ান, এটা একটা রোমান্টিক বিষয়, একটু মজা করে আমি ছাত্রদের যখন বলি, একটু মজা করে বলি, তিল শরীর থাকে মানুষের শরীরে, আঁচিল থাকে। তিল নানান রঙের হইতে পারে, নানান আকৃতির হইতে পারে। তো তিল হলো একটা রোমান্টিক সাবজেক্ট, বিশেষ করে প্রিয়ার গালের তিল। পৃথিবীতে হাজার হাজার দিশা কবিতা লেখা হয়েছে প্রিয়ার গালের তেল নিয়ে, নাকি? মহাকবি আলাউল একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে পদ্মাবতী, তো নায়িকা পদ্মাবতীর গালের মধ্যে একটা তিল ছিল, এগুলো নিয়ে ওই আমলের কঠিন বাংলায় যারা 1.5 পৃষ্ঠা লেখছে। আরেকজন মহাকবি আছে পারস্যের, ছিল হাফিজ, সে ওই পাশের সীমানায় তুর্কি এক মেয়ের প্রেমে পড়ছে। তুর্কি মেয়েরা খুব সুন্দরী হয়, তার প্রেমে পড়ছে। তো তখন একটা শায়ের লেখছে। শায়েরের অর্থ হইল, আমার এই তুর্কি প্রেমিকার গালে যে তিলটা আছে, ওটার বিনিময়ে তোমার আমি দিয়ে দিলাম সমরকন্দ, বুখারা, লয়ে যাও। এত টাকা খরচ করে 2টা শহর বানাইছে, আর এক কবি এসে বলে যে দান করে দিলাম, লয়ে যাও গা। তো মন্ত্রী বলছে যাবো না, আপনার তো রাজকোষ খালি করে দিয়ে 2টা বানাইলেন, আর আপনার রাজ্যে এরকম বেহিসাবি লোক এটা দিয়ে দিল এমনি। কবিদের তো আর সাব রেজিস্ট্রি গিয়ে এরকম সিগনেচার দিয়ে দেওয়া লাগে না, মুখ দিয়ে কইলি দেওয়া যায়। তখন বললো যে, এই আমার রাজ্যে এরকম বেহিসাবি লোক থাকতে পারবো না, গরদান লও। গরদান লওয়া মানে মৃত্যুদণ্ড। তো যাক, পরে গরদান যায় নাই, সেটা আরেক কাহিনী। আমি গল্পটা কেন বললাম, যে পৃথিবীর সব পুরুষদের উদ্দেশ্যে আমার বাণী হইল, প্রিয় মানুষের তিলের দিকে তাকাবেন, কিন্তু সন্দেহের চোখে তাকাবেন, খুঁতখুঁতে দৃষ্টিতে। যে দীর্ঘদিন যাবৎ যে তিলটা দেখছি, এর মধ্যে হঠাৎ পরিবর্তন হইল কিনা, হঠাৎ করে বড় হয়ে গেল কিনা, কালার চেঞ্জ হয়ে গেল কিনা, ওইখান থেকে খসখসা হয়ে গেল কিনা, বা ওইখান থেকে চাপ দিলে বা এমনি এমনি রক্ত বেরিল কিনা। কবিতার খাতা বন্ধ করে আগে তাকে হাসপাতালে নিয়ে যান। এই ছিল আমার 7টা বিপদ সংকেত। ঠিক 4টার মধ্যে আমাকে আবার খিলগা পল্লিমা সংসদে আরেকটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাব, আর শরীরটাও ভালো ছিল না, আমি বলছিলাম সকাল দিয়ে আমি অনেকগুলো টেস্ট করছি। তো অল্প কটা কথা বললাম, পরবর্তীতে যদি আপনারা ক্যান্সার নিয়ে সহায়তা করেন। একটা খবর শুধু দিয়ে রাখি, আমি রিটায়ার করার পরে, সরকারি চাকরি থেকে রিটায়ার করার পরে আমি গণস্বাস্থ্যে জয়েন করেছি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমাকে ডেকে বললেন যে, তুমি রিটায়ার করে আমার এই গণস্বাস্থ্যের একটা ক্যান্সার হাসপাতাল করার কথা, তুমি এটার দায়িত্ব নিবা। তো আমারও নানান ছিল, সমস্যা ছিল। আলটিমেটলি আমি দায়িত্ব নিলাম যখন উনি মারা গেছে। তো খুব কঠিন সংগ্রামের মধ্যে আছি, মানে উনি না থাকলে যা হয়, উদ্যোগগুলো নেওয়া, টাকা পয়সা জোগাড় করা, তারপরেও আমরা চেষ্টা করতেছি, খুব ছোট ছোট উদ্যোগ নিয়ে আমরা করার চেষ্টা করতেছি।
এখানে আমরা ক্যান্সারের অপারেশন শুরু করছি, আপাতত প্রথমে শুরু করছি ব্রেস্ট ক্যান্সার দিয়ে। ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিস বিনা পয়সায় যে কেউ গিয়ে চেক আপ করে আসতে পারবে। ওখানে একজন লেডি ডাক্তার তার পরীক্ষা করে দেখবে, দেখে যদি সম্বন্ধে হলে আমাদের সাথে কথা বলবে। আমাদের একজন ক্যান্সার সার্জন আছে প্রয়োজনে, তিনিও সম্বন্ধে, এটা বিনা পয়সায়ও, মানে এটা করছি আমরা এইটুকুর জন্য। এর সাথে তার জরায়ুর পরীক্ষাটাও করে আসতে পারবে যার দরকার হবে। আর মুখের মধ্যে কোনো মুখের ক্যান্সারের কোনো লক্ষণ আছে কি না, এই টোটালটা কেউ যদি বলে আমার সামর্থ্য নাই, 1 টাকাও লাগবে না। কেউ যদি বলে আমার মধ্যবিত্ত, 200 টাকা দিতে পারেন আপনি, যদি দিতে পারেন আপনার ইচ্ছায়। কেউ যদি বলেন আমি সলভেন্ট, 500 টাকা। এই পরীক্ষাটা আমরা একদম ডাক্তারি দিয়ে আমরা করাই। এর বাইরে যদি আল্লাহ না করুক কারো দরকার হয়, এফএনএসি একটা পরীক্ষা আছে, নিডিল দিয়ে বায়োপসি করি, বা বায়োপসি যেটা কোর বায়োপসি, খুবই কম পয়সা, মানে ক্লিনিকগুলোর অর্ধেকেরও কম খরচ আমরা করি, যেহেতু গণস্বাস্থ্যের মূল স্পিরিটটা হলো একটু সাবসিডি দিয়ে এটাকে চালানো। এবং এখানে আমরা ব্রেস্ট ক্যান্সারের, এখানে আগে অন্যান্য অপারেশন হয়, ক্যান্সারের অপারেশনটা আমি জয়েন করার পরে আমি একজন খুব মানে ব্রিলিয়ান্ট একজন সার্জনকে এখানে জয়েন করাইছি, উনি এটা করতেছে। এবং যেখানে অপারেশনগুলো বাইরে করতে 1 লাখ টাকা শুধু ডাক্তারদের চার্জটাই হয়, মানে 1.5 থেকে 2 লাখ 2.5 লাখ টাকা লাগে। গণস্বাস্থ্যে অপারেশনের খরচ হলো সর্বোচ্চ 65,000 টাকা। আর আর্থিক অবস্থান অনুযায়ী 6টা ক্যাটাগরিতে মানে ইন্স্যুরেন্স সিস্টেম আছে, ওইটাতে যদি কেউ নিচের লেভেলে পড়ে তার দিতে হবে মাত্র 30,000 টাকা। এটা অকল্পনীয়। এটা আমরা শুরু করছি, 2টা অপারেশন করলাম। আপনারা যদি কারো লাগে, গরিব পেশেন্ট অপারেশন করতে পারতেছে না, ব্রেস্টটা আমাদের কাছে পাঠিয়ে দিবে। এই 30,000 টাকাও যারা দিতে পারে না, আমি নিজে আরেকটা ট্রাস্ট গঠন করছিলাম, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট, লালমাটিয়াতে আছে আমাদের এটা। ওইখান থেকে 15 জন রোগীরকে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা 25,000 টাকা করে দিব, রোগী দিবে 5,000। গণস্বাস্থ্যের ওই স্বাস্থ্য বিমা নিচে 30,000 টাকার মধ্যে, রোগী 5,000 টাকা দিবে অপারেশন করে, আমরা 25,000 টাকা দিব। এইটা আমি একটা অনুষ্ঠান করে ঘোষণা দিলাম, মিডিয়ার লোকেরা খুব সহযোগিতা করলো। আমার কাছে এখন অলরেডি 55 জন রোগীকে 25,000 টাকা করে দেওয়ার মানে লিস্ট, কমিটমেন্ট, কেউ কেউ ফান্ডও জমা দিয়ে দিছে ব্যাংকে। 2টা অপারেশন করছি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গরিব ক্যান্সার রোগী, ব্রেস্ট ক্যান্সার অপারেশনের জন্য আমাদের কাছে পাঠিয়ে দিবেন একদম অল্প খরচে। আর এইটার ভিতরে যদি আপনারাও কোনো সহযোগিতা করতে পারেন, আমরা যে অর্গানাইজেশন বা যে ব্যক্তির টাকা দিয়ে যে রোগীর অপারেশন হইতেছে আমরা জানাই দিই, পরিচয় করাই দিই যে এই ওনার টাকা দিয়ে এই সামর্থ্য, এই আপনার এটা হইতেছে। যদি পরবর্তীতে তার আরও কোনো সাহায্য লাগে, কেমোথেরাপি, তখন যদি উনি মনে করে যে না এখানেও আমরা, এটা হলো উদ্দেশ্য। আর সবচেয়ে বড় হলো স্বচ্ছতাটা, আপনার টাকায় ওনার অপারেশন হচ্ছে, আমি খালি মাঝখানে, আমরা শুধু মিডিয়া, আপনি জানে যাবেন, পরিচয় করে দিব আর কি। এই সিস্টেমে আমরা আসছি। আর আপনাদের এই মহৎ উদ্যোগ, যত রোগী আমি দেখলাম, এটা খুবই ভালো উদ্যোগ। এবং ম্যাক্সিমাম এখানে তরুণরা আছেন, তরুণরাই যদি আগায় আসে তাহলেই সম্ভব। তরুণরাই পারছে দেশকে মুক্ত করতে, আমরা বয়স্করা অনেক দিন চেষ্টা করেও পারি নাই, তরুণরাই পারছে। তরুণদেরই এখন এই ধরনের কাজে আগায় আসতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আবার যদি কোনো দিন দেখা হয় ইনশাল্লাহ, তখন আরও বিস্তারিত কথা হবে। থ্যাংক ইউ। আমার একদম 4টের মধ্যে বুঝতে হবে। আসলে আজকে অনেক মনে পড়তেছে, যার জন্য আজকে এই ফাউন্ডেশনকে আমি 15 দিন আমার মেয়েকে নিয়ে, ওর একটা নিউমোনিয়া ছিল, তখন আমার শ্বশুর মারা যায়, প্রায় 6 দিন হয়। 6 দিন হওয়ার পর আমার বাচ্চা হঠাৎ করে আপনার মানে গায়ে জ্বর আর কাশতেছে আর কি, এরকম করতে করতে অনেক কান্না করতেছে। তখন ওকে নিয়ে এমনি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, আমাদের এখানে সীতাকুণ্ডে অনেক ডাক্তার ছিল। তো ওখানে বলছে এমনি নর্মালি কিছু হবে না, একটু কাশি, একটু রেমোলোজা দিলে ঠিক হয়ে যাবে। পরে নিয়ে আসলাম, সে রাতে বাসায় আনার পর সারা রাত ঘুমাই নাই, অনেক কান্না করছে। তখন আমি একটা কোম্পানিতে চাকরি করি, আরলা ফুডস ডানো, আমি মার্কেটিংয়ে এসও হিসাবে আছি। আমি তখন স্যালারি পাইছিলাম, আমার 14,900 টাকা স্যালারি আসছিল। তখন আমি আরও আগে নিয়ে যেতাম যদি স্যালারিটা আসতো।
তারপর রাত তো সারা রাত ঘুমাইতে পারে নাই। ওর কান্না মানে অনেক কান্না করতেছে, শুধু কান্না করতেছে, কিছু খাইতেছে না, শুধু কান্না করতেছে, কফ পুরা জাম হয়ে গেছে এরকম। তো পরে মাহমুদ শিশু হাসপাতালে আমি ডাক্তার দেখাবো মানে নিয়ে এরকম ভর্তি করাবো বা এরকম কোনো কিছু ছিল না, এমনি নর্মালিতে নিয়ে যাই। পরে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখে বলে ওকে আইসিইউতে নিয়ে শিফট করতে হবে। তখন আমার এত সাহস ছিল না, আমার পকেটে তেমন আসলে লজ্জা পাচ্ছি না, আমি নর্মালি সবগুলো বলে দিচ্ছি। তখন আমার অবস্থা অনেক খারাপ ছিল। নর্মালি টাকাটা নিয়ে ওই আমার আম্মু সাহস করতেছে না, অল্প অনেক বিল আসবে ওইখানে বলতেছে আর কি। তখন আমি বলতেছি সমস্যা নাই, যেটা হোক আমি ম্যানেজ করব, আল্লাহ ভরসা। আমি দিয়ে দিলাম, এনআইসিউতে দিছে। তখন দেওয়ার পর একটা রিপোর্ট দিছে, রিপোর্ট দেওয়াতে 14,000 টাকা তখন শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর তখন আমি এক জায়গায় বসে আম্মুকে বলতেছিলাম আমি কি করব, মানে চিন্তা করতেছি, টাকা তো শেষ, তো চিন্তা করতেছি। তো আমার বন্ধু একটাকে ফোন দিয়েছিলাম, তো ও বলতেছে যে ওর থেকে ও 500 টাকা পাঠাইছে তখন বিকাশে আমারে। তখন আমার মামাকে একটা ফোন দিছিলাম, তো বলতেছিলাম মামা এরকম আমি তো একটু অবস্থা খারাপে আছি, তো ডাক্তার বলছে তো অনেক দিন লাগতে পারে, এটা আমরা কোনো জানি না, অনেক টাকা আসতে পারে। তারপর মামা একটা দিছিল, পেজের লিঙ্ক দিছিল, মুনির ফাউন্ডেশন। আপনার তখন 21 সালের 2 তারিখ মেবি এরকম আমি লিঙ্কটা পাইছিলাম, আমার মামা দিছিল। তখন আমি মানে বুঝতেছি না কিছু, শরীফুল ভাইকে কল দিছিলাম। তখন আমি চিনতাম না ওনার নাম্বারে পেজ থেকে। তখন কল দেওয়ার পর উনি বলতেছে ভাইয়া আমরা তো এরকম কাজ করি না। আমি মানে আমরা তো এরকম কাজ করি না, আমরা তো আপনার ছবি আপনার মেয়ের ডিটেলসটা দিবেন, তারপর আমরা ক্রাউড ফান্ডিংয়ে কাজ করব, তারপর এটা হবে। জানি না হয়তো আল্লাহ রহমত, তখন আমি ডিটেলসটা দিলাম আর ছবিটা পাঠাইছি। ছবিটা পাঠানোর পর হয়তো আল্লাহ রহমত ছিল বিদায় এটা হয়েছে। প্রায় এরকম চলতে চলতে আপনার আমি এভার কেয়ার বলেন, বেবি কেয়ার সব হাসপাতালে দৌড়াইতেছিলাম, আইসিইউর সামনে বসে আছে। কখনো মানে যাওয়ার পর আমি আর দেখি নাই আমার মেয়েকে, আমার ওয়াইফ ছিল ওইখানে। অনেক কষ্ট করছে, অনেক কষ্ট পাইছে, আমি দূর থেকে দেখছিলাম অনেক। সেই 15 দিনের কথা আমি কখনো জীবনে ভুলতে পারবো না। হয়তো একটা বাচ্চার জন্য একটা বাবা মার কীরকম মায়া থাকে, হয়তো আসলে সরি প্রতিটা দিন এক একটা রিপোর্ট দিত, এক একটা শিশু নিয়ে রক্ত নিত ওর। প্রতিদিন 4 তলা থেকে আমি নিচে নামতাম, ফ্লোরে শুয়ে থাকতাম আইসিইউর। ডাক্তার আসতো, আবার রিপোর্ট একটা দিত, সকালে 5টায় 4টায় ঘুম থেকে তুলে দিত। সারা তো ঘুমাই নাই আমি, 11 দিন গোসল করি নাই, 11 দিন বাদ কি জিনিস দেখি নাই। আমি যেটা ডাক্তার যেটা বলছে আমি সবগুলা করার চেষ্টা করেছি, আমার সর্বোচ্চটা। ওর জীবনে ও অনেক, আমি দায়ী আসলে, আমার মনে হয় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ও অনেক কষ্ট পাইছে, সামান্য নিউমোনিয়াতে বাচ্চা কখনো মারা যায় না। আসলে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো মনি ফাউন্ডেশন থেকে। আমার বিপদের সময় সেই থেকে আমি আজীবন ঋণী থাকবো। এই ঋণটা আমি হয়তো কখনো শোধ করতে পারবো না। আমার সর্বোচ্চটা দিয়ে আমি আজীবন এই মনি ফাউন্ডেশনের সাথে অর্থ দিয়ে না পারি, শ্রম মেধা আমার যতটুকু সম্ভব সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। এই জাতির জনগণের মধ্যে, তরুণদের মধ্যে একটা অফুরন্ত সম্ভাবনা এবং শক্তি আছে,
কিন্তু এই অফুরন্ত সম্ভাবনা এবং শক্তিকে কিন্তু কাজে লাগানো দরকার, এবং কাজে লাগানোর জন্যে পরিবেশ দরকার এবং প্রচেষ্টা চালানো দরকার। তো আমার বিশ্বাস এই মনির ফাউন্ডেশন সেই প্রচেষ্টারই একটা ছোট্ট উদ্যোগ হলেও এটাকে আমরা ছোট করে দেখতে পারি না, অবশ্যই এটা ভালো উদ্যোগ। আমি ব্রুশিয়ারটা একটু দেখার চেষ্টা করেছি কয়েক মিনিটে, তো আমার কাছে ভালো লেগেছে যে হু উই আর, আমরা কারা, বলেছেন যে আমরা উই বিলিভ ইন মিউচুয়াল সাপোর্ট অ্যান্ড স্প্রেডিং হ্যাপিনেস। এটা তো খুবই গুরুত্বপূর্ণ কথা, যে মানুষের মধ্যে মানুষের সুখ আনার জন্যে, একটু শান্তি দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো। আমাদের জীবন ব্যবস্থা, ইসলাম তো এটাই শিখিয়েছে যে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, শান্তি বিতরণ করা, শান্তি সৃষ্টি মানে নিয়ে আসার চেষ্টা করা। তো সুতরাং আপনারা খুবই গুরুত্বপূর্ণ নিয়েছেন। আর স্বাস্থ্যের কথা তো বললামই, তো আর সবচেয়ে একটা বড় ড্রিম আছে আপনাদের, এস্টাবলিশ ক্যান্সার হসপিটাল। অবশ্যই এটা খুব ভালো কাজ এবং ভালো উদ্যোগ, আমরা দোয়া করি আপনারা সফল হন। বাংলাদেশে 18 কোটি মানুষের দেশে প্রচুর হসপিটাল আছে, কিন্তু এরপর এটা যথেষ্ট নয়। প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারপর এটা যথেষ্ট নয়। এবং যেগুলো আছে, যেমন আমি মানিকগঞ্জের মেয়র সাহেব আছেন রমদান আলী সাহেব, উনি 120টা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, এবং সাবকন্টিনেন্টে ওনার মতো এত শিক্ষা প্রতিষ্ঠান কেউ করে নাই। অনেকে ইন্ডিয়া থেকে বেশ কয়েকটা অ্যাওয়ার্ড দিয়েছে, আমেরিকায় নিয়েও অ্যাওয়ার্ড দিয়েছে। ইন্টারেস্টিংলি ওনার 2-3টা প্রতিষ্ঠান আমরা এখন টেক আপ করেছে। তো ওনার এই 120টা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটাও কোয়ালিটি স্কুল না, তাহলে কী লাভ হলো? নাম দিলাম, খুলে দিলাম একটা স্কুল, এর তো কোনো মানে নাই। সুতরাং এক্সেলেন্স, আমাদের প্রতিটি কাজে এক্সেলেন্টলি করতে হবে, এটা আপনাদের অন্যতম মোটো হওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, আমি অনেক বেশি কথা বলে ফেললাম। আপনাদের অনেককে ধন্যবাদ আমার ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্যে, এবং মনির ফাউন্ডেশন আমাকে যে দাওয়াত দিয়েছেন, সম্মানিত করেছেন, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আবার দেখা হবে কাজ করার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।